এই শহরটা শান্ত মনে হয়, তাই না? কিন্তু এই ডেরির শান্ত মুখের নিচে লুকিয়ে আছে এমন এক অন্ধকার, যেটা প্রতি ২৭ বছর পর পর ফিরে আসে রক্ত আর ভয় নিয়ে। আজ আমরা ফিরে যাচ্ছি সেই জায়গায় যেখানে সব শুরু হয়েছিল, যেখানে এক ক্লাউনের হাসির আড়ালে লুকিয়ে আছে মৃত্যু আর এক ভয়ঙ্কর ইতিহাস যা পুরো শহরকে অভিশপ্ত করে রেখেছে। সেই সাথে আজকে নিয়ে এসেছি রিসেন্টলি মুক্তি পাওয়া ইট সিরিজ, যার নাম ইট ওয়েলকাম টু ডেরি। এবং আজকে এই ভিডিওতে এপিসোড 1 এর গল্প বলবো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাইসেলফ, আমি ইমন, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। সময়টা ৪ জানুয়ারি ১৯৬২ সাল। একটা থিয়েটার যার নাম ক্যাপিটাল, সেখানে প্রজেক্ট দিয়ে দর্শক হলে মুভি দেখছে। তাদের মাঝে একটা ১০-১২ বছরের বাচ্চা ছেলেকে দেখা যায়। তার নাম ম্যাটি। তার মুখে একটা পেসিফায়ার ছিল। বাচ্চার এই পেসিফায়ারের শব্দে আশেপাশের লোকজন কিছুটা বিরক্ত হয়। ম্যাটি কিন্তু পেসিফায়ার ব্যবহার করার মতো ছোট বাচ্চা না। সে মূলত ভয় পেলে পেসিফায়ার চষে, যেমন আমাদের মধ্যে কিছু লোক থাকে না যারা ভয় পেলে দাঁত দিয়ে নখ কাটা শুরু করে, কিছুটা তাদের মতোই। ম্যাটি যে মুভিটা দেখছিল তার নাম ছিল দ্য মিউজিক ম্যান। এই মুভিতে একজন মিউজিশিয়ান আছে যিনি নিজের পরিচয় লুকিয়ে লোকেদের কাছ থেকে সুযোগ সুবিধা নেয় এবং ভয়ের পরিবেশ তৈরি করে, যেমনটা পেনিওয়াইজ সাধারণত করে থাকে। এর মাঝেই থিয়েটার ম্যান যার নাম ক্যাল, সেখানে সে এসে লাইটের টর্চ মেরে ম্যাটিকে এখান থেকে বাইরে চলে যেতে বলে। এর পেছনের কারণ হচ্ছে ম্যাটি প্রায় সময় বিনা টিকিটে মুভি দেখতে এসে পড়তো। এই জন্য ক্যাল তাকে ধরতে চাইছে। ম্যাটি বাইরে এসে একটা বড় পোস্টারের পিছনে লুকিয়ে পড়ে, যেখানে রনি নামের একটা মেয়ে তাকে দেখে ফেলে। ক্যালকে ছুটে আসতে দেখে থিয়েটারের মুভি প্রোডাকশনিস্ট রনির বাবা হাঙ্ক তাকে জিজ্ঞেস করে সে কিসের জন্য ছুটছে। ক্যাল তাকে উত্তর দেয় সে ম্যাটিকে ধরতে আসছে। এবার নিয়ে সপ্তাহে ৩ বারের মতো সে বিনা টিকিটে মুভি দেখেছে। হাঙ্ক তখন জানায় বেচারা ছেলেটার মন ভালো, পরিবারও তেমন ভালো অবস্থায় নেই, এবারের মতো তাকে মাফ করে দাও। কিন্তু ক্যালের মনে ম্যাটির জন্য কোনো দয়া মায়া নেই। সে ম্যাটিকে ছাড়বে না তো ছাড়বেই না, আর তার জন্য বিজনেসে লসও করতে পারবে না। আসলে ডেরি শহরের মানুষগুলো ঠিক এরকমই নির্দয়, এবং এই কারণেই পেনিওয়াইজ এখানে থাকে আর ২৭ বছর পর পর নিজের উপস্থিতি জানান দিতে আসে। রনিকে ক্যাল ম্যাটির কথা জিজ্ঞেস করলে ক্যালকে রনি উল্টো পথ দেখিয়ে ম্যাটিকে বাঁচিয়ে ফেলে। রনি আর হাঙ্ক চলে গেলে ম্যাটি সেখান থেকে বেরিয়ে এসে পালিয়ে যায়, আর ক্যাল আবারও তার পিছু নিলেও তাকে ধরতে পারে না। রাস্তায় ম্যাটি পেসিফায়ার চষতে চষতে নিজের বিষাদগ্রস্ত জীবনের কথা ভাবছিল। ম্যাটির কোনো বন্ধুবান্ধব নেই, আর অনেক কারণ আছে যার জন্য সে এই শহরে আর থাকতে চায় না। ম্যাটি মনে মনে ভাবে সে যে কোন জায়গায় থাকতে পারবে, কিন্তু ডেরিতে সে আর থাকবে না। হাঁটতে হাঁটতে ম্যাটি ডেরির একদম শেষ প্রান্তে এসে পড়েছে, যেখানে বিলবোর্ডে লেখা ওয়েলকাম টু ডেরি, সাথে পলের একটা ছবি ছিল। ম্যাটি শহর ছাড়তে একটা গাড়িতে লিফট চাইল, কিন্তু গাড়িটা আর থামে না। পেছন থেকে একটা গাড়ি ম্যাটিকে দেখে দাঁড়ালো। গাড়িতে ৪ সদস্যের এক পরিবার আছে। বাবা গাড়ি চালাচ্ছে, মা প্রেগনেন্ট, এবং তার দয়া হয় বলে ম্যাটিকে তাদের গাড়িতে তুলে। পেছনের সিটে ছোট ছেলে আর মেয়ের পাশে বসে ম্যাটি। পরিবারটা পোর্টল্যান্ডে যাচ্ছে। ম্যাটি তাদের সাথেই যেতে রাজি হয়, কারণ যেভাবেই হোক ম্যাটি শুধু এই শহরটা ছাড়তে চাইছে। প্রথম প্রথম সবটা স্বাভাবিক ছিল, কিন্তু একটু পর পরিবারটার আচরণটা কিছুটা অদ্ভুত হতে থাকে। মহিলাটা ছেলেকে বিভিন্ন বানান জিজ্ঞাসা করছিল। ছেলেটা ঠিক করে পারলেও টেবিল বানানটা সে আটকে যায়। ম্যাটির পাশে বসা মেয়েটি ব্যাগ থেকে একটা বক্স বের করলো, যাতে লেখা ছিল লিভার। বক্সটা খুললে দেখা যায় সেখানে রক্তে ভেজা সত্যিকারের লিভার ছিল। মেয়েটা নিজের আঙুলগুলো সেখানে ডুবিয়ে নাকের কাছে নিয়ে গন্ধ শুকতে লাগলো। ম্যাটিকে গন্ধ শুকাতে চাইলে ম্যাটি মুখ ঘুরিয়ে বসে এবং সেখান থেকে সরে যায়। মহিলাটা একের পর এক শব্দ বলতে থাকে আর ছেলেটা বানান করতে থাকে। একটা বানানে ভুল হলে মেয়েটা তা ঠিক করতে বললে ছেলেটা সেখানে আটকে যায় আর বারবার বলতে থাকে লাই, মানে এখানে ঘটা সব ঘটনাই হয়তো মিথ্যা। ম্যাটি খেয়াল করে গাড়িটা ঘুরে ফিরে সেই ডেরি শহরের দিকেই আবার যাচ্ছে। অবাক করা ব্যাপার হলো গাড়িটা কোনো ব্যাগ বা ইউটার্ন নেয়নি, কিন্তু ডেরি শহরে আবারও পৌঁছে যাচ্ছে। এখানে ম্যাটি গাড়ি ঘোরানো বা গাড়ি থামানোর জন্য লোকটার সাথে ধস্তাধস্তি করে, যাতে করে প্রেগনেন্ট মহিলার পেটে ম্যাটির হাত লাগে। সে গাড়ি থেকে বের হতে চায়, কিন্তু ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে গাড়ির দরজা খুলতে চাইলে কেউই দরজা খুলছিল না। তখন সেই মহিলার লিভার পেইন উঠে এবং পরিবারের বাকিরা আউট আউট বলে চিল্লাতে থাকে। তখনই সেখানে আপত্তিকরভাবে সেই বাচ্চাটা জন্ম দেয় সেই মহিলা। মনে হচ্ছিল বাচ্চাটা নিজেই বের হয়ে আসতে চাইছিল।
আর জোর করে সে এসেও পড়েছে। পরিবারের সবাই বাচ্চাটাকে দেখে খুব সুন্দর বলছে, কিন্তু বাচ্চাটার কান্নাটা স্বাভাবিক ছিল না। আগ্রহবশত ম্যাটি বাচ্চাটাকে দেখতে যায়, তখনই বাচ্চাটা ম্যাটির উপর দিয়ে উড়ে গাড়ির পেছনের দিকে চলে যায়। সেই বাচ্চাটা দেখতে একদমই স্বাভাবিক ছিল না। তার শরীরে কোনো চামড়া নেই, কোনো চোখ নেই, ধারালো দাঁত আর পাখাযুক্ত, যেন কোনো শয়তানের বাচ্চা অথবা মনস্টার বেবি। মহিলার নারীর সাথে যুক্ত থেকেই বাচ্চাটা গাড়ির মধ্যে এদিক ওদিক উড়োউড়ি করছিল। পেসিফায়ার মুখে দিয়ে ম্যাটি গাড়ির সিটে ভয়ে গুটিসুটি হয়ে বসেছিল। তখনই পুরো পরিবার খুব ক্রিপিভাবে ম্যাটির দিকে তাকায়। সেই বাচ্চাটা ম্যাটির উপরে আক্রমণ করে। গাড়ির জানালা দিয়ে পেসিফায়ারটা নদীর মধ্যে পড়ে যায় এবং এতে বোঝা যায় হয়তো ম্যাটিকে মেরে ফেলা হয়েছে। হলুদ রঙের পেসিফায়ারটা ভাসতে ভাসতে নর্দমার দিকে যায় এবং বোঝা যায় মৃত্যুর চেইন শুরু হয়ে গেছে। বলা ভালো যে পেনিওয়াইজের মূল অস্ত্রই হলো ভয়। 4 জানুয়ারি ম্যাটির জন্মদিন, হয়তো এটা ঘিরেই তার কোনো ভয় কাজ করে, যার সুযোগ নিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করে নিজের শিকার বানায় পেনিওয়াইজ। আজ আমি তোমাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চাই যেখানে ক্রিকেট, ফুটবল, টেনিস সহ বিভিন্ন লাইভ ম্যাচ দেখে স্কোর প্রেডিক্ট করেই সহজেই উপার্জন করা যায়, এবং এরা পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এছাড়াও এখানে রয়েছে আইফোন, ল্যাপটপ ও ক্যাশ প্রাইজ জেতার অসাধারণ সুযোগ। এই অ্যাপটিতে তোমরা পাবে নানা রকম আকর্ষণীয় গেম যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 সহ আরও অনেক মজার গেম, যেগুলো খেলেই সহজে আয় করা সম্ভব। আর সবচেয়ে ভালো দিক হলো রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করলে প্রথম ডিপোজিটেই পেতে পারো সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত বোনাস। তোমার যেটা টাকা সহজেই তুলতে পারবে বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো বা পেপাল সহ বিভিন্ন মাধ্যমে। তাছাড়া 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট তো রয়েছেই, তাই কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সাহায্য পাবে। তাহলে দেরি কেন? এখনই নিচের পিন করা লিঙ্কে ক্লিক করে আমার প্রোমো কোড ব্যবহার করে জিতে নাও অসাধারণ পুরস্কারগুলো। গল্প এখান থেকে মোড় নেয় ঠিক 4 মাস পর, যেখানে ফিল নামের একটা বাচ্চা ছেলে, যার কিনা বিমান সম্পর্কে অনেক আগ্রহ, বেশিরভাগ সময় সে এইসব দেখে নিজের সিক্রেট বেসে বসে। ইদানিং অতিরিক্ত বিমান বহরের আকাশ চলাচলে, নিজের বিভিন্ন কাল্পনিক মঙ্গল গ্রহের এলিয়েন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নিজের থিওরি সবসময় নিজের বন্ধু টাডিকে শোনাতে থাকে। সেসব বাজে কথায় টাডি পাত্তা দেয় না। অন্যদিকে বিমান বাহিনীর এয়ারবেসে লিরয় হ্যানলন আর ক্যাপ্টেন রুসো এসেছে। এখানে আসার মূল কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অবস্থায় বেগতিক দেখলে তারা এইখানটাতে সামাল দিতে এসেছে। তারা নিজেদের কাজে অত্যন্ত দক্ষ বিধায় তাদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এদের স্বাগত জানায় কর্নেল ফুলার। সেখানে কর্নেল জানায় এটা সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে কাছের আমেরিকান এয়ারবেস, আর এখানেই একটা শহর আছে যেটার নাম হচ্ছে ডেরি। এই এয়ারবেসে কনফিডেন্সিয়াল আরেকটা কাজ চলছে, যার সম্পর্কে ফুলার তাদেরকে জানায় না। হ্যানলন কিছু সময়ের জন্য এখানে অস্থায়ীভাবে কাজ করবে, যতদিন না তার পরিবার এখানে সেটেল হচ্ছে। বেস ক্যাম্প এলাকায় থাকতে থাকতে তার পরিবার এখন বিরক্ত। এখন বেস ক্যাম্পের ভেতরে হ্যানলন রুসো প্রবেশ করলে সব এয়ারম্যানরা তাদেরকে স্যালুট করে, শুধু একজন ছাড়া। তার নাম হচ্ছে মাস্টার্স। আসলে সে একজন রেসিস্ট লোক। সে কালো চামড়ার মানুষ একদমই সহ্য করতে পারে না। এই কারণেই সে স্যালুট করতে তার মনে বাধছিল। রেসিস্ট মূলত তারাই যারা গায়ের রং দেখে মানুষকে বিবেচনা করে, বা বলতে গেলে সাদা চামড়ার লোকেদের সম্মান করে এবং কালো বর্ণের মানুষকে দেখতে পারে না, ছোট বলে মনে করে। গল্পটা যেই সময়কালে বেস্ট, সেই সময় রেসিজম খুবই বেশি ছিল। তখন সেখানে জেনারেল শ এসে তাকে ধমকি দেয়। তখন এক প্রকার বাধ্য হয়ে মাস্টার্স হ্যানলনকে স্যালুট করে। শ হ্যানলনকে জানায় সে পরের দিন 3টায় তার সাথে সাক্ষাৎ করবে। এখানে আরেকজন অফিসারকে দেখা যায় যার নাম ডিক হ্যালোরান। এই চরিত্র স্টিফেন কিং ইউনিভার্সের একটা গুরুত্বপূর্ণ চরিত্র, যার কাছে আছে দ্য শাইন নামের একটা বিশেষ ক্ষমতা, যা দিয়ে সে আসন্ন বিপদ এবং নেগেটিভ এন্টিটির আসল রূপ দেখতে পারার মতো কাজগুলো সে করতে পারে। ট্রু হরর ফ্যান যারা আছে তারা অবশ্যই দ্য শাইনিং মুভিতেও দেখেছে যে সে নিজের শাইন পাওয়ার দিয়ে কিছু হয়তো খুঁজছে। এরপর সিন শিফট হয় ডেরি হাই স্কুলে, যার মেইন গেটে লেখা বার্ড দ্য টার্টেল সে ডাক এন্ড কভার। স্কুলের ভেতরেও একজন একটা কচ্ছপের পোশাক পরা লোক ডাক এন্ড কভার বলে লিফলেট বিতরণ করছিল। তাছাড়া ইট মুভিগুলোর মধ্যে অনেক সিরিজে বারবার বিভিন্নভাবে কচ্ছপের রেফারেন্স দেখা যায়। এর কারণ হলো মেটেরিন নামক এক এন্টিটি যেটা কসমিক ইউনিভার্সের অংশ, একটা দৈত্যাকার কচ্ছপ যাকে কিনা স্টিফেন কিং ইউনিভার্সের ক্রিয়েটরদের মধ্যে একজন ধরা হয়। এখানে মেটেরিন ভালো এন্টিটি, উল্টো দিকে পেনিওয়াইজ খারাপ এন্টিটি। এরপর স্কুলে লিলি নামের এক মেয়েকে দেখা যায়, যাকে স্কুলের কিছু বাচ্চারা মিলে বুলি করে। তার লকারে পিকলসের কিছু কৌটা রেখে দিয়েছে। লিলি লকার খোলার সাথে সাথে যার মধ্যে একটা পড়ে গিয়ে ভেঙে যায়। এখানে পিকলস হলো ভিনেগারে সংরক্ষিত শশার আচার জাতীয় কোনো খাবার, যা আমেরিকানদের মধ্যে খুবই জনপ্রিয়।
লিলির একমাত্র বান্ধবী মার্জ এসে তাকে সামলায়, কিন্তু মার্জের কথাবার্তা আর ব্যবহারে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে লিলির যতটা না কেয়ার করে তার চেয়ে বেশি সে পপুলার মেয়েদের গ্রুপের একজন হতে চায়। যেহেতু লিলিকে সবাই বুলি করে আর পাত্তা দেয় না, তাই মার্জের জন্য লিলির সাথে বন্ধুত্ব রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। স্কুল শেষে ফিল রুমে বসে প্রতিবেশীর বাড়িতে উকিঝুঁকি মারছিল, যেটার মজা প্রতিবেশীর বিড়াল নষ্ট করে দিয়েছিল। এখানে টাডি ম্যাটির প্রসঙ্গে কথা তুলল। ম্যাটি নিখোঁজ হয়েছে আজ 4 মাস হয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি, আর না পাওয়া গেছে লাশ। ম্যাটি তাদের দুজনের বন্ধু হতে চাইলেও তারা কখনোই ম্যাটিকে গুরুত্ব দেয়নি। ম্যাটির জন্মদিনে তাকে যেন একা না থাকতে হয়, তাই ম্যাটির মা ফিল টাডিকে চকলেট দিয়ে গিয়েছিল ঘুষ হিসেবে। তারপরও সেই দিন তারা ম্যাটির জন্মদিনে যায়নি, আর সেই দিনই ম্যাটি নিখোঁজ হয়। এই ব্যাপারটায় টাডি কিছুটা আপসেট হলেও ফিলের কোনো অনুশোচনা নেই। রাতে লিলিকে দেখা যায় ওয়াশরুমে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতের ব্রেসলেটটা দেখে ম্যাটির কথা মনে করছিল। ম্যাটি হচ্ছে লিলির একমাত্র ফ্রেন্ড ছিল, যে পুরোপুরি তাকে পছন্দ করত আর বন্ধু ভাবত। লিলি মনে করে 31শে ডিসেম্বর 1961 সালের রাতে ম্যাটি লিলিকে নিয়ে একটা বিল্ডিংয়ের ছাদে যায়, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল। তবে বিল্ডিংয়ের কেয়ারটেকার নজরদারি না করায় ফিল, টাডি আর ম্যাটি এই জায়গাটাকে তাদের আড্ডা বানিয়ে ফেলেছিল। ম্যাটি এখানে লিলিকে নিয়ে এসেছিল বাকিদের না জানিয়ে। তারা সেখানে আড্ডা দেয় আর স্ন্যাক্সের প্যাকেট খুলে খায়, যেটাতে একটা খেলনা পাওয়া যায়। প্রতিবারের মতোই এবার লিলি রকেট পায় আর ম্যাটি পায় একটা কচ্ছপ। তাই ম্যাটি তার পাওয়া কচ্ছপটা লিলিকে দিয়ে দেয়, যেটা সে নিজের ব্রেসলেটের সাথে লাগিয়ে পড়ে থাকে। এটা দেখেই লিলি ম্যাটির কথা মনে করছিল। নতুন বছর উপলক্ষে আতশবাজিতে পুরো আকাশ ছেয়ে গেছে। এখানে লিলিকে ম্যাটি তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করে। লিলি জানায় তার বাবা একটা পিকলস ফ্যাক্টরিতে কাজ করত। একদিন রাতে তার মা তার বাবাকে আনতে চায়। গাড়িতে ওঠার সময় লিলির মনে পড়ে সে নিজের একটা খেলনা সেখানে ফেলে এসেছে। লিলির বাবা সেটা আনতে আবারও ফ্যাক্টরিতে যায়, যেখানে অন্য এক ডিপার্টমেন্টের একটা মেশিন কোনোভাবে খারাপ হয়ে গিয়েছিল, যেটা বন্ধ করার চেষ্টায় দুর্ঘটনাবশত মেশিনে আটকে তার বাবা পড়ে মারা যায়। লিলির এই ঘটনার জন্য স্কুলের বাচ্চারা সহানুভূতি দেখানোর জায়গায় উল্টো পিকলসের কৌটা দিয়ে তাকে বুলি করে। এই ঘটনায় লিলির মনে এত বেশি অনুশোচনা হয়, সেদিন যদি তার বাবাকে সেই খেলনাটা আনতে না বলতো, হয়তো তার বাবা বেঁচে থাকতো। এই অনুশোচনায় সে 1 বছরে এখনো পর্যন্ত তার বাবার কবর দেখতে চায়নি। এই সময় 1962 সালের আতশবাজি শুরু হয়। লিলি আর ম্যাটি দুজনই একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। তখন ম্যাটি লিলিকে পছন্দ করে এবং পরিবেশটা কিছুটা উষ্ণ হওয়ায় ম্যাটি লিলিকে কিস করতে চায়। যেখানে লিলি নার্ভাস হয়ে কিছুটা সরে গেলে ম্যাটি ভেবে নেয় লিলি হয়তো তাকে পছন্দ করে না। তাই অস্বস্তিকর পরিবেশ এড়াতে ম্যাটি তাড়াতাড়ি সেখান থেকে কোনো মতে মুখ লুকিয়ে পালিয়ে যায়। লিলি তাকে আটকানোর চেষ্টা করলেও সে থামে না। এখানে বোঝা যায় আমেরিকা আসলে আমাদের থেকে সব ক্ষেত্রে এগিয়ে। যেটা ওই দেশে 10 থেকে 12 বছরের চিন্তা করা যায়, আমাদের এখানে 20-30-এও তা হয় না। এই ঘটনার পর 4 জানুয়ারিতে ম্যাটির সাথে কি হয়েছে তা আমরা ইতিমধ্যেই জানি। তবে লিলি সেই স্মৃতিটা মনে করে আবারও একটা নতুন অনুশোচনার জন্ম দেয়। লিলি এখন ওয়াশরুমে বসে ভাবছে, সে যদি সেদিন ম্যাটিকে কিস করতো বা কথা বলে তার ফিলিংস বোঝাতো, তাহলে হয়তো ম্যাটি জীবিত থাকতো। এর মধ্যে লিলির মা তাকে ডেকে তার বাবার কবরে যেতে বলে। লিলি এবারও না করে, কারণ সে নিজের কষ্ট কিছুতেই কম করতে পারছিল না। সেখান থেকে লিলির মা চলে যায়, আর এবার লিলি নিজের ওয়াশরুমের সিঙ্ক হতে ম্যাটির কণ্ঠে সেই ট্রাবল গানটি শুনতে পায়। লিলি সেখানে জোরে জোরে ডেকে সিঙ্কের মধ্যে জিজ্ঞাসা করে, ম্যাটি, এটা কি তুমি? তুমি বাড়ি ফিরে আসো। ম্যাটি তখন উত্তর দেয়, আমি ফিরতে চাই, কিন্তু সে আমাকে ফিরতে দেবে না। এই বলেই সিঙ্কের মধ্যে রক্তমাখা দুটো আঙুল বের হতে দেখা যায়, যা দেখে লিলি চিৎকার করে ওঠে। এরপর সকালে লিলি এইসব কথা মার্জকে জানালে মার্জ তো বিশ্বাসই করে না, উল্টো কথাগুলো চেপে যেতে বলে। কারণ এমনিতেই স্কুলের সবাই তাকে পাগল ভাবে, এগুলো জানাজানি হলে লিলির সাথে মার্জকেও সবাই পাগল ভাববে। এবার লিলি মার্জের সাথে কিছুটা রাগারাগি করে সেখান থেকে চলে যায়, কারণ লিলি মার্জকে নিজের ফ্রেন্ড ভাবত, কিন্তু মার্জ তো শুধু নিজের ইমেজ রক্ষা করতে চায়। ঠিক এই বিষয়টাতেই লিলি কষ্ট পেয়ে চলে যায়। সেদিন ফিল আর টাডি নিজেদের আড্ডায় আসলে তারা দেখে লিলি সেখানেই আগে থেকেই উপস্থিত। লিলি তাদেরকে জানায় এই জায়গাটা ম্যাটি তাকে দেখিয়েছে। এরই সাথে রাতের পুরো ঘটনা বলে। ফিল সম্পূর্ণ কথা শুনে সে বলছে, অসম্ভব, এমনটা হতেই পারে না। ব্যাপারটা আসলেও অসম্ভব। নর্দমায় একটা মানুষ কি করে বেঁচে থাকবে? এরই সাথে এত পাইপলাইনের মধ্যে লিলির বাড়ির ওয়াশরুমের পাইপলাইন কেই বা খুঁজে বের করবে? আর এতটা সরু পাইপলাইনের মধ্যে হাতের আঙুল বের করা আসলেই অসম্ভব। ফিল বিশ্বাস না করলেও
টাডি বিশ্বাস করতে চাইছে, কারণ তার মধ্যে অনুশোচনা কাজ করছে এখনও। কিন্তু বিষয়টা যৌক্তিক না বলে তারা লিলির কথায় বিশ্বাস করে না, আর লিলি এবারও আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কর্নেল হ্যানলনের সাথে কথা বলে। হ্যানলন জানায় সে এক মিশন পুরো করতে না পারায় তার এখানে ট্রান্সফার হয়েছে। সাথে তার বাবা ছোটবেলায় তাকে একটা লোকের সাথে কাজে পাঠাতো, যা তার ভালো লাগতো না, এবং এই কারণেই আমি আর্মিতে জয়েন করেছি। কর্নেল তাকে জানায় তার বাবাও একজন আর্মি অফিসার হয়ে অনেক যুদ্ধেই লড়াই করেছে, সেও সেম একই কাজ করেছে, জানিয়ে তার বাবা খুবই গর্বিত। তাছাড়া তার সাথে বেয়াদবি করায় মাস্টার্সকে কিছুদিনের জন্য বাথরুম পরিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে। এদিকে ডিনার টেবিলে বসে টাডি তার বাবাকে জিজ্ঞেস করছে 4 মাস আগে নর্দমায় রেখে কেউ কি কোনো বাচ্চাকে মারধর করলে সেখান থেকে জীবিত থাকতে পারবে। আসলে সে এখানে ম্যাটির ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু তার বাবা ভাবে সে হয়তো কমিক বুকের কোনো ফিকশনাল গল্পের কথা বলছে, এবং সে রেগে গিয়ে বলে তারা জিউস, তাদেরকে অত্যাচার করে শরীরের চামড়া কেটে ল্যাম্পসেট বানানো হতো এক সময়। এসব ঘটনা তুমি জানো না, এই পৃথিবী সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, এই সব কিছুই তাদের দেখা। এবং সে তাকে ধমক দিয়ে বলতে থাকে সে যেন এইসব ফিকশনাল কমিক পড়ে নিজের মাথা না খারাপ করে ফেলে। এরপর টাডি নিজের রুমে গিয়ে ডিটেকটিভ কমিক পড়তে থাকে, যা আসলে ডিসি কমিকের রেফারেন্স দিচ্ছিল। কিছুক্ষণ পর তার রুমের ল্যাম্পটা ফ্লিকার করে ওঠে, এবং সেই ল্যাম্পের মধ্যে কোনো এক অশরীরীর প্রতিচ্ছবি ভেসে ওঠে। দেখে মনে হচ্ছিল মানুষের চামড়া দিয়ে বানানো, যেটার কথা তার বাবা তাকে বলেছিল। সেই ল্যাম্পসেটটা টাডিকে আক্রমণ করতেই তেড়ে আসে। টাডি ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু পর মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। টাডির বড় ভাই দরজা খোলার সাথে সাথেই সে তার ছোট ভাইকে উদ্দেশ্য করে বলে ভালো হতো যদি তারা ভাই না হতো। এখানে টাডির এই ধরনের আচরণে তার ভাই কিছুটা বিরক্ত ছিল। পরদিন লিলি, ফিল আর টাডি তাদের আড্ডায় আসে, আর সেখানে টাডি তার সাথে হয়ে যাওয়া সব ঘটনা খুলে বলে। এবার ফিল টাডির কথায় বিশ্বাস করছিল, কারণ টাডি কথা বলতে বলতে বমি করছিল। ফিল ছোট থেকে টাডিকে চেনে, টাডি যখন পুরোপুরি সত্য কোনো কথা বলে তখন সে বমি করে। এবার ফিল একমাত্র ছিল তাদের 3 জনের মধ্যে যে কিনা কোনো কিছু দেখেনি বা শোনেনি। 3 জন মিলে প্রথমে ভাবে এরা এই ঘটনা কাউকে বলবে না, কিন্তু পরে বুঝতে পারে যে এদের কথায় কেউই বিশ্বাস করবেই না, উল্টো তাদের মানসিক হসপিটালে পাঠিয়ে দেবে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা 3 জন মিলে এই রহস্যের সমাধান করবে। তারা 3 জন মিলে চলে যায় লাইব্রেরিতে। সেখানে তাদের 3 জনের সাথে ফিলের ছোট বোন সুজিও এসেছিল। তারা 3 জন লাইব্রেরিতে খুঁজে বের করে একটা নিউজ পেপারের আর্টিকেল, যেখানে ম্যাটির নিখোঁজ কেসের তদন্তের ব্যাপারে একটা আর্টিকেল লেখা ছিল। প্রথমে পুলিশের মনে হয়েছে ম্যাটির বাবা হয়তো তাকে গুম করেছে, কিন্তু তার কোনো তথ্য বা প্রমাণ নেই। তবে শেষবার ম্যাটিকে দেখেছিল রনি নামের একটি মেয়ের সাথে, যার সাথে তার থিয়েটারেই দেখা হয়েছিল। তারা সবাই রনির সাথে দেখা করতে চলে যায়। ম্যাটির ব্যাপারে জিজ্ঞাসা করলে রনি অনেকটাই রেগে যায়, কারণ এই ব্যাপারটা নিয়ে তাকে অনেকবার পুলিশের জেরাজেরির মুখে পড়তে হয়েছে। রনি জানায় এই কেসে কিছু না পেয়ে পুলিশ তার বাবাকে ফাঁসাতে চাইছে। এখানে আবার সেই রেসিজমের প্রভাব দেখা যায়। রনি রেগে সেখান থেকে চলে যেতে নেয়, ঠিক তখনই তাদেরকে বলতে শুনতে পায় যে ম্যাটি ওয়াশরুমের সিঙ্ক থেকে গান গায়। এটা শুনতে পেয়ে রনি ফেরত এসে বলে সেও থিয়েটারের সিঙ্ক থেকে বাচ্চাদের হাসি আর কান্নার অনেক আওয়াজ শুনতে পায়, এবং এই কারণেই রনিও বাকিদের সাথে এই ঘটনার তদন্তে যোগদান দেয়। এদিকে হ্যানলনকে দেখা যায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ঘুমানোর আগে সে একবার তার পরিবারের ছবিটা দেখে নিল, সাথে একটা নিউজ পেপারের আর্টিকেলও দেখল, যেখানে ডেরিতে পলের একটা মূর্তি তৈরির কথা বলা হয়েছে। ইট মুভিতে দেখানো হয়েছিল কি করে পেনিওয়াইজ পলের সেই মূর্তিকে পজেস করে আক্রমণ করেছিল। হ্যানলন তখন ঘুমাতেই যাবে, তখনই 3 জন মুখোশধারী লোক তার রুমের মধ্যে ঢুকে হ্যানলনকে পাকড়াও করে একটা বিশেষ বিমান সম্পর্কে সব তথ্য জানতে চায়। কিন্তু হ্যানলন এই কনফিডেন্সিয়াল তথ্য তাদের দিবে না, যার কারণে তারা হ্যানলনকে মেরে ফেলতে পারে এই হুমকি পর্যন্ত দেয়। তবে সে কোনো তথ্য ফাঁস করবে না। এই সময় হাতাহাতি আর ধস্তাধস্তির শব্দে রুসো রুমে চলে আসে, এবং ডিফেন্ড করলে অবস্থা বেগতিক দেখে মুখোশধারী লোকগুলো সুযোগ বুঝে পালিয়ে যায়। এই ঘটনা হয়তো কর্নেলের পরিকল্পিত ছিল। তিনি মনে হয় ভয়ঙ্কর কোনো তথ্য জানানোর আগে হ্যানলনের বিশ্বাসযোগ্যতা কিছু যাচাই করে নিতে পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে লিলি, রনি, ফিল, টাডি আর সুজি এসেছে ক্যাপিটাল থিয়েটারে দ্য মিউজিক ম্যান মুভিটি দেখতে, কারণ ম্যাটি বারবার এই ছবিটি দেখত, আর এই ছবির ট্রাভেল গানটি সে গাইত। তারা ভাবছে ম্যাটি হয়তো তাদের এই ছবির মাধ্যমে কিছু বলতে চায়। তো তারা 4 জন সেই হলরুমে ঢুকলো, আর রনি প্রজেক্ট রুমে প্রজেক্টর দিয়ে মুভিটা শুরু করলো। তখন মুভিটা শুরু হওয়ার পর দেখতে দেখতে ম্যাটির কথা চিন্তা করে লিলি, টাডি আর ফিল কান্না করে ফেলে। লিলির মতো ফিল আর টাডিও অনেক অনুশোচনা করছিল, কেননা ম্যাটির মা তাদেরকে চকলেট দিয়েছিল,
যেন ফিল টাডি জন্মদিনের দিন ম্যাটিকে তাদের কাছে কাছেই যেন রাখত, তাকে যেন একা না থাকতে দেয়। কিন্তু তারা তা নিয়েও সেদিন ম্যাটির কাছে যায়নি। আর সেই দিন থেকেই ম্যাটি নিখোঁজ। তারা ভাবছিল তারা যদি সেদিন ম্যাটির সাথে থাকতো তাহলে আজ ম্যাটি জীবিত থাকতো। এখানে তারা তিনজনই নিজেদের অনুশোচনায় ভুগছে। এরই মাঝে মুভির মধ্যে হঠাৎ করে ম্যাটিকে দেখা যায়, যেটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই সময় ম্যাটিকে দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়ে। এমনকি মুভির মধ্যে ম্যাটির সাথে গাড়িতে থাকা সেই অদ্ভুত পরিবারের 2 ছেলেমেয়েও ছিল। এবার মুভির মধ্যে থাকা ম্যাটি তাদের সাথে কথা বলা শুরু করে। তার হাতে কাপড়ে পেঁচানো একটা বাচ্চাও ছিল। ম্যাটি এমন সব কথাবার্তা বলছিল যেন ওদের তিনজনের জন্যই তার আজকে এই অবস্থা। এইসব বলে তাদের তিনজনকে আরও বেশি অপরাধ বোধে সে ফেলে দিচ্ছে। এরপর ম্যাটি একটা ক্রিপি স্মাইল দিয়ে নিজের হাতে থাকা বাচ্চাটিকে ছুঁড়ে মারল তাদের দিকে। বাচ্চাটা মুভির পর্দা থেকে বের হয়ে এলো। ঠিক সেই মনস্টার বেবি ছিল যে বেরিয়ে এসেই তাদের উপর হামলা করে দিল। সেই মনস্টার বেবি মুহূর্তের মধ্যেই ফিল আর টেডিকে শূন্যে ছুঁড়ে তাদেরকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এই সম্পূর্ণ ঘটনা প্রজেক্টর রুম থেকে দেখে রনি খুব ভয়ে চিৎকার করা শুরু করে। লিলি তখন ভয়ে চেয়ারের নিচে লুকিয়ে থাকে। পরে সে সুজিকে দেখতে পায় এবং তাকে বাঁচাতে সে সুজির হাত ধরার চেষ্টা করে। এর মাঝেই সুজিকেও সে আক্রমণ করে নিয়ে যায়। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রনি কোনো মতে প্রজেক্ট রুমে বন্ধ থাকার পর বেরিয়ে আসে। রনি লিলিকে হলরুম থেকে বাইরে বের করে এনে বাকিদের কথা জানতে চাইলে রক্তে পুরো ভেজা লিলি রনিকে উত্তর দেয় সে মনস্টারই তাদের সবাইকে মেরে ফেলেছে। রনি জিজ্ঞেস করে কে মেরেছে। এতক্ষণে লিলি খেয়াল করে তার হাতে এখনও সুজির কাটা হাত, সে এটা ধরে আছে। সেখানে লিলি খুব জোরে একটা চিৎকার করে। আর এরই সাথে শেষ হয় ইট ওয়েলকাম টু ডেরি সিরিজের প্রথম এপিসোড। এখন এই সবগুলো ঘটনা ঘটিয়েছে পেনিওয়াইজ। কে এই পেনিওয়াইজ? ইটের মুভিগুলোতে দেখানো একটা ড্যান্সিং ক্লাউন, যেটা মূলত পৃথিবীর বাইরে থেকে আসা একটা শেপ শিফটার এন্টিটি যে কিনা মানুষ খায়। পেনিওয়াইজ 27 বছর পর পর ডেরিতে জাগ্রত হয়। 1 বছর মানুষ ফিট করে তারপর আবারও ঘুমায়। সে মানুষের নেগেটিভ ইমোশন আর ভয়কে কাজে লাগিয়ে মানুষকে শিকার করে এবং তার আসল টার্গেট হচ্ছে বাচ্চারা। তো কেমন লাগলো এক্সপ্লেনেশনটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন। টিল দেন দেখা হচ্ছে এই সিরিজের সেকেন্ড এপিসোডে। গুড বাই।